হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। ভিএসসি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি রাহুল চক্রবর্তী, ভিএসসি একাডেমির ইতিহাসের এডুকেটর। আজকে ভিএসসি একাডেমির এই প্ল্যাটফর্মে আমি তোমাদের সঙ্গে বেসিক্যালি যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে কি? সেই টপিকটা হচ্ছে পোস্ট গুপ্তা ডাইনাস্টি, মানে গুপ্ত পরবর্তী সাম্রাজ্যগুলো নিয়ে আমাদের আজকে সেশন। তোমরা মোটামুটি যারা ভিএসসি একাডেমির এই প্ল্যাটফর্মে রয়েছো, যারা নিয়মিত আমাদের ক্লাস দেখো, তো তোমরা মোটামুটি জানো যে ভিএসসি একাডেমির এই প্ল্যাটফর্মে আমি প্রাচীন ভারতের যে ইতিহাসের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করেছি, যেখানে আমরা একেবারে প্রাগৈতিহাসিক যুগ, হরপ্পা সভ্যতা, বৈদিক যুগ, ধর্ম, রিলিজিয়াস মুভমেন্ট মানে যেটা বুদ্ধিজম, জৈনিজম, তারপরে গুপ্ত পিরিয়ড, মরিয়ান পিরিয়ড, পোস্ট মরিয়ান পিরিয়ড, গুপ্তা পিরিয়ড পর্যন্ত আলোচনা করেছি। আজকের যে সেশনটা, সেই টপিকটা হচ্ছে পোস্ট গুপ্তা পিরিয়ড, মানে গুপ্ত সাম্রাজ্যের পর যে সমস্ত, বা গুপ্ত সাম্রাজ্যের পতনের পর যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক আঞ্চলিক শক্তিগুলোর উত্থান ঘটেছিল। আজকের সেশনটা সেই ছোট ছোট রাজনৈতিক আঞ্চলিক শক্তিগুলোকে নিয়ে, রাইট? তাই চ্যাপ্টারটার নাম হচ্ছে পোস্ট গুপ্তা ডাইনাস্টিস। যেহেতু এখানে অনেকগুলো ছোট ছোট আঞ্চলিক রাজনৈতিক শক্তি ছিল, তাই সবগুলোকে তো আলাদা আলাদাভাবে পড়ানোর চাইতে একটা ছাতার তলায় একটা চ্যাপ্টারের ভেতরে এটাকে ইনক্লুড করেছি, আর সেই চ্যাপ্টারটার নাম দিয়েছি পোস্ট গুপ্তা ডাইনাস্টিস। আর এই পোস্ট গুপ্তা ডাইনাস্টিস এই চ্যাপ্টারের ভেতর রয়েছে আমাদের সঙ্গে যে চ্যাপ্টারগুলো, মানে যে ডাইনাস্টিগুলো, সেগুলোর সাথে একটু আমি নাম বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে রেখেছি আমরা পুষ্যভূতি ডাইনাস্টি, আমরা সেকেন্ডে রেখেছি মৈত্রক ডাইনাস্টি, আমরা থার্ডে রেখেছি মৌখরী ডাইনাস্টি, আমরা ফোর্থে রেখেছি প্রতিহার ডাইনাস্টি, আমরা ফিফথে রেখেছি রাষ্ট্রকূট ডাইনাস্টি, আমরা সিক্সথে রেখেছি বাকাটক ডাইনাস্টি, সেভেন্থে রেখেছি পালা ডাইনাস্টি, আর লাস্ট এইট রেখেছি সেনা ডাইনাস্টি। তার মানে গুপ্ত পরবর্তী সময়ে প্রাচীন ভারতের ইতিহাসে যে সমস্ত আঞ্চলিক রাজনৈতিক শক্তিগুলোর উত্থান ঘটেছিল, সেগুলোকে সব কটাকে এক ছাতার তলায় কিন্তু রেখেছি। চলো কথা না বাড়িয়ে এবার আজকের এই সেশনে আমি পোস্টগুপ্তা ডাইনাস্টিজের প্রত্যেকটা ডাইনাস্টিকে, প্রত্যেকটা সাম্রাজ্যকে ওয়ান বাই ওয়ান তোমাদের সঙ্গে ইন ডিটেলে ডিসকাস করব বা আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম ডাইনাস্টির নাম কি? প্রথম ডাইনাস্টি হচ্ছে পুষ্যভূতি ডাইনাস্টি। কিন্তু প্রথম ডাইনাস্টি যাওয়ার আগে আমি তোমাদেরকে মানচিত্রগত উপস্থাপনটা দেখাতে চাই। আমি এখানে একটা মানচিত্র প্রেজেন্ট করেছি পোস্ট গুপ্ত, মানে গুপ্ত পরবর্তী ভারতবর্ষে এই মানচিত্র। অবিভক্ত ভারতবর্ষ তখন, তখন পাকিস্তান আর বাংলাদেশ দুটোই কিন্তু ভারতের মধ্যে ছিল। তাই ভারতের মানচিত্রটা আজকের বর্তমান ভারতের মানচিত্রের মতো নয়, এটা বলাই বাহুল্য। এবং দেখতে পাচ্ছ সেই সময়কার ভারতের মানচিত্র, এবং সেখানে বেসিক্যালি এই যে পোস্ট গুপ্তা ডাইনাস্টি, মৌর্য পরবর্তী যে রাজবংশগুলো ছিল বা যে আঞ্চলিক শক্তিগুলো ছিল, সেগুলো ভারতের কোন কোন অঞ্চলে সেই সময় গড়ে উঠেছিল তার মানচিত্রগত উপস্থাপনটা খালি দেখো। আমি দেখো একদম কালার করে করে দিয়েছি। এই যে মৈত্রকরা ঠিক এই জায়গাটা রয়েছে, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। কারণ আমি দীর্ঘদিন ধরে ইতিহাস পড়ানোর সুবাদে একটা বিষয়ে খুব ভালোভাবে অনুধাবন করেছি, যে ছেলেমেয়েরা যারা চায় যে সেটা হচ্ছে মানচিত্রের মাধ্যমে যদি ইতিহাসটাকে একটু দেখানো যায়, মানে কোন কোন ডাইনাস্টিগুলো ভারতের ঠিক কোন কোন অঞ্চলে রাজত্ব করত, যদি মানচিত্রগত উপস্থাপন করা যায় তাহলে ব্যাপারটা স্যার খুব সহজবোধ্য হয়, মানে বুঝতে খুব সুবিধা হয়। সেই কারণের জন্য আমি কিন্তু এই মৌর্য পরবর্তী যে রাজবংশগুলো ভারতের ঠিক কোথায় কোথায় রাজত্ব করত, ঠিক কোথায় কোথায় রাজত্ব করত, কোথায় কোথায় রাজত্ব করতো, ঠিক আছে, তার কিন্তু মানচিত্রগত জায়গাটা দেখিয়েছি। যেমন ধরো মৈত্রকরা করতো বলভি। বলভি মানে ভারতের এই অঞ্চলটা তোমরা জানো গুজরাট বা কচ্ছের রণ অঞ্চল, তাই তো। চালুক্যরা দেখো কর্ণাটক, এই যে এই জায়গাটা চালুক্যরা রাজত্ব করতো। পল্লব একেবারে দক্ষিণ ভারত, এক্সট্রিম সাউথ ইন্ডিয়াতে। ওদিকে দেখো বর্মনসরা যারা রাজত্ব করতো তারা কিন্তু এই পাটলিপুত্র প্রয়াগ, এই যেখানে এখন আমাদের কুম্ভ মেলা চলছে, এই এই জায়গাটাতে। আর পুষ্যভূতিরা ঠিক দেখো কোন জায়গাটা রাজত্ব করতো, মথুরা, মানে একেবারে উত্তর ভারত থেকে একটু উপরের দিকে আমি যাচ্ছি, ঠিক আছে, মানে ওই নর্থ ওয়েস্ট এরিয়া যেটা, সেখানে মথুরা অঞ্চলে কিন্তু পুষ্যভূতিরা রাজত্ব করতো। আর এই দিকটা ছিল আমাদের বাংলা তাম্রলিপ্তি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি মানচিত্রগত উপস্থাপন। চলো এবার আমরা চলে যাব সেটা হচ্ছে কি না, পুষ্যভূতি ডাইনাস্টি। দেখো পুষ্যভূতি ডাইনাস্টির এই যে এটা হচ্ছে পুষ্যভূতি ডাইনাস্টির শাসনাভুক্ত অঞ্চল।
এই যে মানচিত্রের উপরে অংশ দেখতে পাচ্ছি, এখান থেকে বেসিক্যালি এই জায়গাটা থেকে বেসিক্যালি পুষ্যভূতি ডাইনাস্টির পথ চলাটা কিন্তু শুরু হয় মাই ডিয়ার স্টুডেন্টস। তো এই যে পুষ্যভূতি ডাইনাস্টি রয়েছে, এই পুষ্যভূতি ডাইনাস্টি নিয়ে আমরা ঠিক কীভাবে পড়ব বা কতটুকু পড়ব এটা খুব জানার খুব জরুরি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পুষ্যভূতি ডাইনাস্টি বেসিক্যালি শুরু হচ্ছে যে অঞ্চলটা থেকে, সেই অঞ্চলটার নাম হচ্ছে থানেশ্বর। এটা আমাদের পরীক্ষায় আসে। তাহলে পুষ্যভূতিদের রাজধানী কোথায় ছিল? প্রথমে কিন্তু পুষ্যভূতিদের রাজধানী ছিল থানেশ্বর। আমি আবারও বলছি, পুষ্যভূতিদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। ঠিক। এবার এই থানেশ্বরের পুষ্যভূতি বংশের যিনি চতুর্থ রাজা ছিলেন, তার নাম ছিল কিন্তু আমাদের প্রভাকর বর্ধন। এই নামটা তোমরা প্রত্যেকে মনে রাখবে, প্রভাকর বর্ধনা, প্রভাকর বর্ধন। এই প্রভাকর বর্ধন মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে প্রভাকর বর্ধন, তিনি হচ্ছেন পুষ্যভূতি ডাইনাস্টির প্রতিষ্ঠাতা, এক কথায় বলা যেতে পারে। তাহলে যদি আমাদের প্রশ্নটা দেয় পরীক্ষাতে যে থানেশ্বরের পুষ্যভূতি বংশের শাসকের নাম কি, আমরা উত্তর করতে পারবো প্রভাকর বর্ধন। ক্লিয়ার? তাহলে থানেশ্বরের পুষ্যভূতি বংশের শাসকের নাম হচ্ছে প্রভাকর বর্ধন। আর পুষ্যভূতিরা বেসিক্যালি কোথায় তাদের রাজধানী ছিল? সেটা ছিল কিন্তু ক্যাপিটালটা ছিল কিন্তু থানেশ্বরে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? বেশ, এবার প্রভাকর বর্ধন তিনি হচ্ছেন থানেশ্বরের পুষ্যভূতি বংশের শাসক বা প্রতিষ্ঠাতা, এটা জেনে গেলাম। প্রভাকর বর্ধনের 2 ছেলে 1 মেয়ে। ছেলে আর মেয়ের নামগুলো দেখিয়ে দিই। প্রভাকর বর্ধনের 2 ছেলে 1 মেয়ে। আরেকজন ছেলে ছিল যার নাম তোমার, এক ছেলের নাম হচ্ছে রাজ্যবর্ধন। এই যে রাজ্যবর্ধন, ইনি হচ্ছেন তার বড় ছেলে। প্রভাকর বর্ধনের আরেক ছেলে, ছোট ছেলে, তার নাম হচ্ছে হর্ষবর্ধন। রাইট? আর প্রভাকর বর্ধনের একমাত্র মেয়ে রয়েছেন যার নাম হচ্ছে কিন্তু রাজ্যশ্রী। এই রাজ্যশ্রী তার একমাত্র মেয়ে। ঠিক? তার মানে প্রভাকর বর্ধনের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলের নাম হলো রাজ্যবর্ধন, ছোট ছেলের নাম হর্ষবর্ধন, আর এক মেয়ের নাম হলো রাজ্যশ্রী। রাইট? এবার কথা হচ্ছে এটা, তখনকার দিনে নিয়ম ছিল বাবা মারা যাবার পর তার ছেলে, বড় ছেলে সিংহাসনে বসবে। প্রভাকর বর্ধনের বয়স হচ্ছে, তিনি মারা যাওয়ার আগে ঠিক করলেন যে তার একমাত্র মেয়ে যার নাম রাজ্যশ্রী, তাকে একটা বিয়ে দিয়ে দেওয়া যাক। রাজ্যশ্রীর বিয়ে হলো কার সঙ্গে? রাজ্যশ্রীকে বিয়ে দেওয়া হচ্ছে কনৌজের শাসক। খুব ভালো করে গল্পটা শুনবে। কনৌজ, থানেশ্বরের পাশেই কনৌজ বলে একটা রাজ্য রয়েছে। কনৌজটা কোথায় তোমরা বলতে পারো স্যার? কনৌজটা প্রেজেন্টলি হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। আজকের উত্তরপ্রদেশের কান্যকুব্জ বলে যে অঞ্চলটা রয়েছে, বা ইউপি তোমরা ধরতে রাখবো। নর্দার্ন পার্ট অফ ইউপি বেসিক্যালি রিগার্ডেড অ্যাজ দ্য কনৌজ ইন দ্য এনশিয়েন্ট টাইমস। প্রাচীন ভারতে এটা কনৌজ বলা হতো, সেটাই কিন্তু ইউপি। তো যে বিষয়টা কথা বলছিলাম, তো কনৌজের শাসকের সঙ্গে, মানে কনৌজ রাজ্যের রাজা ছিলেন গ্রহবর্মণ, এই গ্রহবর্মণের সঙ্গে রাজ্যশ্রীর বিয়ে হলো। রাজ্যশ্রী মানে প্রভাকর বর্ধনের মেয়ের। ঠিক? ভালো কথা, 2 রাজ পরিবারের মধ্যে বিয়ে হলো। রাজ্যশ্রী কনৌজের রাজার সঙ্গে বিয়ে করার পর সুখে শান্তিতে জীবনযাপন করছিলেন। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, কিন্তু বিবাদটা বাঁধলো কোথায় জানো তো? বিরোধটা বাঁধলো হঠাৎ করে এই কনৌজ রাজ্য বহির্শত্রুর আক্রমণের শিকার হলো। বহির্শত্রু আক্রমণ। কোন বহির্শত্রু আক্রমণ করলো? কনৌজ রাজ্যে আক্রমণ করলেন যিনি, তার নাম হচ্ছে শশাঙ্ক। ইয়েস, এই নামটা তোমাদের মনে রাখতে হবে, শশাঙ্ক। এবং কনৌজ রাজ্য আক্রমণ করলেন শশাঙ্কের সঙ্গে যিনি, তার নাম হচ্ছেন শশাঙ্ক। একজনের সঙ্গে জোট বাঁধলো, তার নাম হচ্ছে দেবগুপ্ত। এই দেবগুপ্ত কোথাকার শাসক? মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে দেবগুপ্ত, হি ওয়াজ দ্য রুলার অফ মালবা। দেবগুপ্ত কোথাকার শাসক? দেবগুপ্ত হচ্ছেন মালবের শাসক। মনে থাকবে? তাহলে শশাঙ্ক এবং মালবের রাজা দেবগুপ্ত দুজনে মিলে জোটবদ্ধ হয়ে কোন রাজ্য আক্রমণ করলেন? কনৌজ রাজ্য আক্রমণ করলেন। গল্পটা খুব ভালো করে শুনবে। কনৌজ রাজ্য আক্রমণ করলেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? শশাঙ্ক এবং মালব রাজা দেবগুপ্ত দুজনে মিলে কনৌজ রাজ্য আক্রমণ করলেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এবার এই যে কনৌজের যিনি রাজা ছিলেন গ্রহবর্মণ, তিনি এই আক্রমণকে প্রতিহত করতে গেলেন। প্রতিহত করতে গিয়ে তিনি কিন্তু মারা গেলেন। মানে গ্রহবর্মণ আমাদের কনৌজের রাজা, যিনি থানেশ্বরের পুষ্যভূতি বংশের জামাই হচ্ছেন, সানিল্য, তিনি এই বহির্শত্রু আক্রমণ শশাঙ্ক এবং দেবগুপ্তের আক্রমণ প্রতিহত করতে গিয়ে তিনি কিন্তু মারা গেলেন যুদ্ধক্ষেত্রে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? যুদ্ধক্ষেত্রে তিনি মারা গেলেন।
এবং তার স্ত্রী মানে গ্রহবর্মণ যেহেতু মারা গেলেন যুদ্ধ করতে গিয়ে, তাঁর স্ত্রী রাজ্যশ্রী যিনি হচ্ছেন থানেশ্বরের রাজকন্যা, তিনি কিন্তু এই মালবের রাজা দেবগুপ্ত এবং শশাঙ্ক এই দুজনের হাতে বন্দী হয়ে গেলেন। ক্লিয়ার? এই পরিস্থিতিতে কি ঘটবে, এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি। প্রভাকর বর্ধন যিনি হচ্ছেন এই পুরো থানেশ্বরের পুষ্যভূতি বংশের শাসক ছিলেন, প্রভাকর বর্ধন মাই ডিয়ার স্টুডেন্টস, তিনি বেসিক্যালি মারা গেছেন এই সময়টাতে, তার বয়স হয়েছে, তিনি মারা গেছেন। তার মৃত্যুর পর, প্রভাকর বর্ধনের মৃত্যুর পর সিংহাসনে বসেছেন তার বড় ছেলে, যার নাম হচ্ছে রাজ্যবর্ধন। ক্লিয়ার? রাজ্যবর্ধন, আমি বলেছি যে বাবা মারা যাওয়ার পর তার বড় ছেলে সিংহাসনে বসবে, তাই রাজ্যবর্ধন প্রভাকর বর্ধনের পর সিংহাসনে বসলেন। কিন্তু 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 মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা কিন্তু বলছি। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে এটাই, এই যে রাজ্যবর্ধন সিংহাসনে বসলেন যখন, মানে প্রভাকর বর্ধনের পর রাজ্যবর্ধনের প্রধান কাজ কী হবে, যে তার ভগ্নিপতি, যেহেতু রাজ্যশ্রী তার বোন, তার ভগ্নিপতি বহিঃশত্রুর আক্রমণে নিহত হয়েছেন। তার ভগিনী অর্থাৎ রাজ্যশ্রী, তিনি কনৌজ রাজার তিনি বহিঃশত্রুর হাতে বন্দী, মানে শশাঙ্ক এবং দেবগুপ্তের হাতে বন্দী। তাই সিংহাসনে বসেই তার প্রধান কাজ যেটা হলো, সেটা হচ্ছে শশাঙ্ক এবং মালবের রাজা দেবগুপ্তর বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া। রাজ্যবর্ধন সিংহাসনে বসেই যুদ্ধ করতে গেলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি হচ্ছে, রাজ্যবর্ধন পারলেন না। শশাঙ্ক এবং দেবগুপ্তের এই যে যৌথ সৈন্যবাহিনী বা যৌথ বাহিনী, এই যৌথ বাহিনীর হাতে আমরা দেখলাম রাজ্যবর্ধন নিহত হলেন। রাইট? রাজ্যবর্ধন মারা গেলেন, পারলেন না তিনি তার বোনকে বাঁচাতে, তিনি যুদ্ধ করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা গেলেন। এরপর রাজ্যবর্ধনের পর সিংহাসনে কে বসবেন থানেশ্বরের? স্যার হর্ষবর্ধন। কি বললাম বুঝতে পেরেছো তো? হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন সিংহাসনে বসবেন, আর সিংহাসনে বসার পর হর্ষবর্ধনের প্রধান কাজ কি হবে, যেটা তার বড় দাদা পারেননি, রাজ্যবর্ধন পারেননি, সেটা করতে হবে। অর্থাৎ তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার বোন রাজ্যশ্রী, যিনি শশাঙ্ক এবং দেবগুপ্তের হাতে বন্দী রয়েছেন, সে রাজ্যশ্রীকে তাকে বাঁচাতে হবে, মুক্ত করতে হবে। দিস ইজ ওয়াই মাই ডিয়ার স্টুডেন্টস, শশাঙ্ক ডিসাইডেড টু ইনভেড কনৌজ। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি বোঝাতে পেরেছি এই পর্যন্ত। হর্ষবর্ধন কি স্যার পারবেন, তোমাদের প্রশ্ন, স্যার হর্ষবর্ধন কি সত্যিই পারবেন তার বোনকে বাঁচাতে দেবগুপ্ত আর শশাঙ্কের হাত থেকে? হর্ষবর্ধন কি সত্যি পারবেন স্যার কনৌজ থেকে শশাঙ্ক আর দেবগুপ্তকে সরিয়ে দিতে? ডেফিনেটলি আমরা জানবো, আজকের সেশনেই জানবো। তবে তার আগে বলে রাখি মাই ডিয়ার স্টুডেন্টস, শশাঙ্ক থেকে জাস্ট দুটো প্রশ্ন যেটা আমাদের পরীক্ষায় আসে, এই দুটো প্রশ্ন তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, যে শশাঙ্ক হচ্ছে হি ওয়াজ দ্য ইন্ডিপেন্ডেন্ট রুলার। মাই ডিয়ার স্টুডেন্টস, শশাঙ্ক হচ্ছেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রুলার অফ কি? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রুলার অফ বেঙ্গল। পরীক্ষায় প্রশ্ন দেয়, বাংলার প্রথম স্বাধীন রাজার নাম কি? খাতায় লিখে রেখে দাও, প্রত্যেকে খাতায় লিখে রেখে দাও। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রুলার অফ বেঙ্গল, বাংলার প্রথম স্বাধীন রাজার নাম কি? না, বাংলার প্রথম স্বাধীন রাজার নাম হচ্ছে কিন্তু শশাঙ্ক। রাইট? এবং এই শশাঙ্ক, এটা ছিল গৌড়। শশাঙ্কের রাজধানী কি ছিল মাই ডিয়ার স্টুডেন্টস? শশাঙ্কের রাজধানী ছিল কিন্তু গৌড় অথবা কর্ণ সুবর্ণ। কি বললাম? গৌড় বা কর্ণ সুবর্ণ। খেয়াল থাকবে তো? শশাঙ্কের ক্যাপিটাল কোনটা ছিল? শশাঙ্কের ক্যাপিটাল ছিল গৌড়া, GAUDA বা কর্ণ সুবর্ণ। খাতায় প্রত্যেকে তোমরা লিখে রাখবে, শশাঙ্কের রাজধানী ছিল গৌড় বা কর্ণ সুবর্ণ। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এই হচ্ছে শশাঙ্কের জায়গাটা। শশাঙ্কের ক্যাপিটালের নাম কি বললাম? গৌড় বা কর্ণ সুবর্ণ। পরীক্ষায় আসে। তাহলে যদি বলে বাংলার প্রথম স্বাধীন রাজার নাম কি? মাই ডিয়ার স্টুডেন্টস, বাংলার প্রথম স্বাধীন রাজার নাম হচ্ছে কিন্তু শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? গৌড় বা কর্ণ সুবর্ণ। ক্লিয়ার? এবার তোমরা বলবে যে স্যার শশাঙ্ক থেকে দুটো MCQ আমরা পেয়ে গেলাম, স্যার শশাঙ্কের সঙ্গে তাহলে হর্ষবর্ধনের তো যুদ্ধ হবেই, কারণ হর্ষবর্ধনের দাদা রাজ্যবর্ধন, তিনি শশাঙ্ক আর দেবগুপ্তের হাতে মারা গেছেন যুদ্ধ করতে। হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রী স্যার শশাঙ্ক আর দেবগুপ্তের হাতে বন্দী রয়েছেন। তাহলে স্যার যদি শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধ তো হবেই, কিন্তু সেই যুদ্ধের ফলাফলটা কি স্যার? মাই ডিয়ার স্টুডেন্টস, শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধ হয়েছিল, বাট হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দিস ব্যাটেল? উই ডিড নট নো, আমরা কেউ জানি না। জিজ্ঞাসা করো কেন স্যার? কারণ স্যার
ওই যুদ্ধের রেজাল্ট কি হয়েছিল সে রেজাল্টটা আমাদের কাছে ডকুমেন্টেড নেই, কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্টেশন নেই শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধটা হয়েছিল এবং যুদ্ধের ফলাফলটা কার পক্ষে গিয়েছিল, তাই আমরা বলতে পারবো না। তবে হ্যাঁ, শশাঙ্ক এরপর আর বেশি দিন বাঁচেননি, শশাঙ্ক মারা যান। তবে হর্ষবর্ধনের যেটা সবচেয়ে বড় কৃতিত্ব, তিনি শশাঙ্ককে হারাতে পেরেছিলেন কি পারেননি আমরা বলতে পারবো না, কারণ আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। শশাঙ্ক বলতে পারো সেই সময়টাই তিনি মারা যাচ্ছেন, তাই শশাঙ্ক হয়তো বা মারা গিয়েছিলেন হতে পারে, হর্ষবর্ধনের হাতে না, তিনি নর্মালি হয়তো তার একটা ন্যাচারাল ডেথ হয়েছিল। তবে হর্ষবর্ধন পরাজিত করেছিলেন দেবগুপ্তকে, মালবের রাজা, যিনি শশাঙ্কের সহযোগী ছিলেন, যে দেবগুপ্ত বলতে পারো হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রীকে বন্দী করে রেখেছিলেন। হ্যাঁ, দেবগুপ্তকে অবশ্য হর্ষবর্ধন পরাজিত করেন এবং তার বোন রাজ্যশ্রীকে হর্ষবর্ধন কিন্তু ওই শশাঙ্ক এবং দেবগুপ্তের হাত থেকে কিন্তু ফ্রি করেন। এটা ফ্যাক্ট, এটা ঘটনা, এটা মানতেই হবে, এটা অস্বীকার করার জো নেই মাই ডিয়ার স্টুডেন্টস। এবং দেবগুপ্তকে হারানোর পর তার বোন রাজ্যশ্রীকে যখন তিনি দেবগুপ্তের হাত থেকে মুক্ত করলেন, পুরো এন্টায়ার মালব রাজ্য যেটা ছিল মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো এন্টায়ার মালব রাজ্য, সে মালব রাজ্য দখল করলেন। কে দখল করলেন পুরো মালব রাজ্য? পুরো মালব রাজ্য যিনি দখল করলেন তিনি হচ্ছেন, ভুল বললাম, পুরো কনৌজ দখল করলেন হর্ষবর্ধন। ঠিক, কারণ তার ভগিনীপতি আগেই মারা গেছেন, তার বোনকে তিনি দেবগুপ্তের হাত থেকে ফ্রি করলেন এবং পুরো বলতে পারো আমাদের হচ্ছে যে কনৌজ হর্ষবর্ধন দখল করলেন। হর্ষবর্ধন দখল করার পর হর্ষবর্ধনের প্রথম ক্যাপিটাল কোনটা ছিল তোমরা সবাই জানো, আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, থানেশ্বর, তাই তো? থানেশ্বরের পুষ্যভূতি বংশ ছিল। এবার হর্ষবর্ধন যখন পুরো কনৌজ দখল করে নিলেন, অ্যাট দ্যাট টাইম কনৌজ বিকেম দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ হর্ষবর্ধন। মনে থাকবে তো কি বললাম? কনৌজ বিকেম দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ হর্ষবর্ধন। তাহলে এটা আশা করি তোমরা প্রত্যেকে আনসার করতে পারবে। যদি বলে যে সেটা হচ্ছে কনৌজ কার আমলে থানেশ্বরের পুষ্যভূতিদের রাজধানীতে পরিণত হয়, আশা করব তোমরা প্রত্যেকে আনসার করতে পারবে কনৌজ বিকেম দ্য সেকেন্ড ক্যাপিটাল ডিউরিং দ্য টাইম অফ হর্ষবর্ধন। ক্লিয়ার? আর থানেশ্বর ইট ওয়াজ দ্য প্রিভিয়াস ক্যাপিটাল অফ হর্ষবর্ধন বা পুষ্যভূতি ডাইনাস্টি। ক্লিয়ার? এবার হর্ষবর্ধন কনৌজ দখল করার পর তিনি ঠিক করলেন যে তিনি সারা ভারতবর্ষে তার সাম্রাজ্য বিস্তার করবেন। সেই কারণের জন্য মাই ডিয়ার স্টুডেন্টস, হর্ষবর্ধন যে কাজটা করলেন সেটা হচ্ছে কি, হর্ষবর্ধন যে কাজটা করলেন তিনি বলতে পারো যে দক্ষিণ ভারতের দিকে তিনি সাম্রাজ্য বিস্তার করতেন। দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে মাই ডিয়ার স্টুডেন্টস, হর্ষবর্ধন তিনি একজন রাজার হাতে পরাজিত হলেন। কোন রাজার হাতে পরাজিত হলেন আমি ডেফিনেটলি বলবো, তবে তার আগে হর্ষবর্ধন থেকে এই টাইটেলটা মনে রাখবে। হর্ষবর্ধন এটা টাইটেল ছিল, কি টাইটেল ছিল? সকলোত্তর পথনাথ। এটা কিন্তু প্রত্যেকে তোমরা মনে রাখবে। এই সকলোত্তর পথনাথ এই টাইটেলটা কিন্তু কার? হর্ষবর্ধনের। বাংলাতে যদি যাই আমরা তাহলে এটা হচ্ছে এরকম, সকলোত্তর পথনাথ। ঠিক আছে, এটা হচ্ছে হর্ষবর্ধনের টাইটেল। কি বললাম? সকলোত্তর পথনাথ, এই টাইটেলটা হর্ষবর্ধন নিয়েছিলেন। এই সকলোত্তর পথনাথ শব্দের অর্থ কি? এই সকলোত্তর পথনাথ শব্দের অর্থ হচ্ছে তিনি উত্তর ভারতের রাজা। কি বললাম? তিনি হচ্ছেন উত্তর ভারতের রাজা। ঠিক, তাহলে এই প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে যে সকলোত্তর পথনাথ এই শব্দ উপাধিটি কার? হর্ষবর্ধনের, কারণ তিনি উত্তর ভারতের রাজা। এটা একটা ঘটনা। হর্ষবর্ধন তিনি আরেকটা উপাধি ছিল তার, যে উপাধিটার নাম তোমরা ডেফিনেটলি মনে রাখবে। সেই উপাধির নাম হচ্ছে শিলাদিত্য। কি বললাম? সেই উপাধিটার নাম হচ্ছে শিলাদিত্য। কাইন্ডলি এটা তোমরা প্রত্যেকে খাতায় লিখে রাখবে। দ্য টাইটেল দ্যাট ওয়াজ টেকেন বাই হর্ষবর্ধন ইট ওয়াজ কল্ড শিলাদিত্য। শিলাদিত্য হচ্ছে কিন্তু হর্ষবর্ধনের আরও একটা উপাধি। ঠিক, তাহলে হর্ষবর্ধনের একটা উপাধি সকলোত্তর পথনাথ, একটা হচ্ছে কিন্তু শিলাদিত্য। এই দুটো উপাধি তোমরা মনে রাখবে। হর্ষবর্ধনের উপর মাই ডিয়ার স্টুডেন্টস আরেকটা কথা তোমাদের বলে রাখি, হর্ষবর্ধন এরপর দক্ষিণ ভারতে সাম্রাজ্য তার রাজ্য বিস্তার করতে গেলেন। আর এখানে গিয়ে হর্ষবর্ধন তার জীবনের প্রথম ধাক্কাটা খাচ্ছেন। ধাক্কা খাচ্ছেন ইন দ্য সেন্স, হর্ষবর্ধন দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে যার হাতে পরাজিত হবেন সেই ভদ্রলোকের নাম হচ্ছে দ্বিতীয় পুলকেশী।
এই ভদ্রলোকের নামটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্ট্যান্ট একজন পার্সোনালিটি, কারণ এটা আমাদের পরীক্ষায় বারবার করে আসে, এটা আমাদের পরীক্ষাতে বারবার করে আসে, যে সেটা হচ্ছে হর্ষবর্ধন যে রাজার কাছে পরাস্ত হয়েছিলেন তার নাম কি? দ্বিতীয় পুলকেশিন। কোথায় পরাস্ত হয়েছিলেন? অন দ্য ব্যাঙ্ক অফ দি নর্মদা রিভার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন নদীর তীরে যুদ্ধটা হয়েছিল? নর্মদা নদীর তীরে যুদ্ধটা হয়েছিল। অন দ্য ব্যাঙ্ক অফ দি নর্মদা রিভার দ্য ব্যাটেল ওয়াজ ফট। কি বললাম বুঝতে পেরেছো তো? নর্মদা নদীর তীরে দ্বিতীয় পুলকেশিনের সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে তিনি দ্বিতীয় পুলকেশিনের কাছে হেরে যান। আমার কথা যদি বিশ্বাস না হয় WBCS এর PYQ দেখো, বা এই প্রশ্নটা টাইপ করে গুগলে ফেলো, তাহলে দেখো বুঝতে পারবে কত পরীক্ষায় PYQতে এই প্রশ্নটা কিন্তু এসেছে মাই ডিয়ার স্টুডেন্টস। ক্লিয়ার? এটা ঘটনা। হর্ষবর্ধন থেকে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি মাই ডিয়ার স্টুডেন্টস, হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশিনের কাছে যুদ্ধে হেরে গেছেন ঠিকই, কিন্তু হর্ষবর্ধন তিনি একজন খুব ভালো ওয়ারিয়ার ছিলেন। হর্ষবর্ধন তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়, ইয়াস খুব ভালো করে মনে রাখবে, গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পত্তন করেছিলেন, গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন মাই ডিয়ার স্টুডেন্টস, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ফর্টিফাই করেছিলেন। ফর্টিফাই মানে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে তিনি রিকনস্ট্রাক্ট করেছিলেন, পুনর্গঠন করেছিলেন এই হর্ষবর্ধন, রাইট? এটা ঘটনা। এবং এই হর্ষবর্ধন তিনি আমাদের আজকের প্রয়াগরাজ, যে প্রয়াগরাজে কি হচ্ছে বলো? যে প্রয়াগরাজে যে প্রয়াগরাজে আমরা জানি আজকে কুম্ভ মেলা চলছে, সেই কনৌজের প্রয়াগরাজে তিনি কিন্তু প্রথম বলতে পারো এই কুম্ভ মেলার আয়োজন করেছিলেন। এটা আমাদের পরীক্ষায় আসে। মনে রাখবে প্রয়াগরাজে যে মেলাটা তিনি শুরু করেছিলেন সেটার নাম ছিল কি? মহামোক্ষা পরিষদ। কি নাম বললাম? মহামোক্ষ পরিষদ। প্রত্যেকে এটা খাতায় লিখে রাখবে যে কনৌজে মহামোক্ষ পরিষদ কে গঠন করেছিলেন বা কে প্রবর্তন করেছে। এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আছে। এক সেকেন্ড জল খেয়ে একটু। যে কথাটা বলছিলাম, কনৌজে মহামোক্ষ পরিষদ, এই মহামোক্ষ পরিষদ কিন্তু কনৌজে প্রতিষ্ঠা করেছিলেন কে? হর্ষবর্ধন। খাতায় লিখে রেখে দাও। হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন যে বিদেশি পর্যটক, তার নাম ছিল হিউয়েন সাং। আমরা হিউয়েন সাংয়ের লেখা থেকে জানতে পারি যে কনৌজে মহামোক্ষ পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন হর্ষবর্ধন। খেয়াল থাকবে হর্ষবর্ধন। এর পাশাপাশি মাই ডিয়ার স্টুডেন্টস, হর্ষবর্ধন খুব ভালো রাইটার ছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসে, হর্ষবর্ধন লেখা 3টে বিখ্যাত নাটক, সংস্কৃত ভাষায় তিনি 3টে নাটক রচনা করেছেন। তার মধ্যে একটা নাটকের নাম ছিল প্রিয়দর্শিকা, মনে রাখবে। একটা নাটকের নাম ছিল রত্নাবলী এবং আরেকটা নাটকের নাম ছিল নাগানন্দ। এই তিনটে নাটক ভীষণ ইম্পর্টেন্ট, কাইন্ডলি তোমরা প্রত্যেকে মনে রাখবে। সেটা হচ্ছে রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। এই তিনটে নাটক হর্ষবর্ধন সংস্কৃত ভাষায় রচনা করেছেন। তার মানে যে রাঁধে সে চুলও বাঁধে। হর্ষবর্ধনের ক্ষেত্রে এই কথাটা কিন্তু পুরোপুরি কিন্তু যুক্তিপূর্ণ, তাই তো মাই ডিয়ার স্টুডেন্টস। আর হর্ষবর্ধন থেকে আরেকটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হচ্ছে এটাই যে হর্ষবর্ধন তিনি হচ্ছেন ভারতের সেই রাজা যার সভাকবির নাম ছিল বাণভট্ট। মনে রাখবে এটা সবাই। হর্ষবর্ধন হচ্ছেন ভারতবর্ষের সেই রাজা যার সভাকবির নাম ছিল বাণভট্ট। আর এই বাণভট্টর লেখা বইয়ের নাম তোমাদের জিজ্ঞাসা করে তোমরা সবাই বলে দেবে, স্যার বাণভট্ট লেখা বইয়ের নাম আগে না পারি, হর্ষচরিত, তাই তো? মনে রাখবে হর্ষচরিত, যেটা হচ্ছে হর্ষবর্ধনের জীবনের ওপর বা হর্ষবর্ধনের ওপর রচনা করেছিলেন বাণভট্ট। বাণভট্ট হর্ষচরিত রচনা করেছেন। এটা বহু পরীক্ষায় বিভিন্ন সময় বারবার করে এসেছে, তাই এটা বলার অপেক্ষা রাখেন এই প্রশ্ন কতক্ষণ ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবে, কাদম্বরী। বাণভট্ট হর্ষচরিত ছাড়াও আরেকটা বইও কিন্তু রচনা করেছিলেন, সেটা হচ্ছে কাদম্বরী। দুটো বই তিনি কিন্তু সংস্কৃত ভাষায় রচনা করেছেন। মনে থাকবে তো কি বললাম? দুটো বই তিনি কিন্তু সংস্কৃত ভাষায় রচনা করেছেন। এই হচ্ছে পুরো হর্ষবর্ধন থানেশ্বরের পুষ্যভূতি ডাইনাস্টি সম্পর্কিত আমাদের আলোচনা। আশা করি এই অবধি যা বলেছি দায়িত্ব নিয়ে বলছি তোমাদের কাছে, অন রেকর্ড ক্লাস, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে না। ঠিক আছে, চলো চলে যাবো নেক্সট সেশনে। পুষ্যভূতি ডাইনাস্টির পর মাই ডিয়ার স্টুডেন্টস আমরা নেক্সট পোস্ট গুপ্তা পিরিয়ড বা গুপ্ত পরবর্তী আমলের
যে ডাইনাস্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৈত্রক ডাইনাস্টি। আমরা এবার মৈত্রক বংশ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আবারও বলছি, গুপ্ত পরবর্তী আমলে আমরা এবার কিন্তু মৈত্রক ডাইনাস্টি নিয়ে সেশনটা করব। দেখো, মৈত্রক ডাইনাস্টি নিয়ে যদি আলোচনা করতে যাই, প্রথমত একটা জিনিস মনে রাখবে, এই মৈত্রক ডাইনাস্টি কোথায় রাজত্ব করতো। এই মৈত্রক ডাইনাস্টি রাজত্ব করতো কিন্তু গুজরাটে। মনে থাকবে তো কি বললাম? মৈত্রক ডাইনাস্টি কোথায় রাজত্ব করতো? গুজরাটে। এটা মনে রাখবে প্রত্যেকে, ঠিক, গুজরাটে। যদি বলো যে আরও স্পেসিফিকলি স্যার গুজরাটের কোথায় এই মৈত্রক ডাইনাস্টি রাজত্ব করতো, তাহলে উত্তর হচ্ছে সৌরাষ্ট্রতে। গুজরাটের সৌরাষ্ট্রতে কিন্তু এই মৈত্রক ডাইনাস্টি রাজত্ব করতো। আরও স্পেসিফিক বলে দিলাম মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লিয়ার? এবং এই যে মৈত্রক ডাইনাস্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসকের নাম কি ছিল? মনে রাখবে, এই মৈত্রক ডাইনাস্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসকের নাম ছিল দ্বিতীয় ধ্রুব সেনা। হ্যাঁ, এই নামটা তোমরা কাইন্ডলি দয়া করে মনে রাখবে। দ্বিতীয় ধ্রুব সেনা, ইনি হচ্ছেন এই মৈত্রক ডাইনাস্টির মোস্ট ইম্পর্টেন্ট রুলার। কি বললাম? তিনি হচ্ছেন মৈত্রক ডাইনাস্টির মোস্ট ইম্পর্টেন্ট রুলার। তিনি হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক এই মৈত্রক ডাইনাস্টির, রাইট? এটা কাইন্ডলি মনে রাখবে, দ্বিতীয় ধ্রুব সেনা। আর মাই ডিয়ার স্টুডেন্টস, আরেকটা জিনিস যেটা বলা যেতে পারে যে সেটা হচ্ছে এই মৈত্রক ডাইনাস্টি গুজরাটের এবং এই দ্বিতীয় ধ্রুব সেনা, হি ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ হর্ষবর্ধনা। এটাও তোমরা কাইন্ডলি মনে রাখবে যে ইনি হচ্ছেন হর্ষবর্ধন যিনি ছিলেন, সে হর্ষবর্ধনে তিনি হচ্ছেন কিন্তু কন্টেম্পোরারি। কি বললাম? কন্টেম্পোরারি অফ হর্ষবর্ধনা। কাইন্ডলি এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে, হর্ষবর্ধনে তিনি হচ্ছেন কিন্তু সমসাময়িক বা কন্টেম্পোরারি। ক্লিয়ার? এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস পুরো কাহানি, এই হচ্ছে পুরো গল্প। তাহলে দেখো, আবারও বলছি, মৈত্রকরা মূলত ভারতের যে অঞ্চলে রাজত্ব করতেন সেটা ছিল গুজরাট, রাইট? গুজরাটের যেখানে রাজত্ব করতেন সেটা ছিল সৌরাষ্ট্র। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসকের নাম হচ্ছে দ্বিতীয় ধ্রুব সেনা। আর তিনি কন্টেম্পোরারি ছিলেন কার? না, তিনি কন্টেম্পোরারি ছিলেন হর্ষবর্ধনের। মনে থাকবে তো? ব্যাস, মৈত্রক থেকে এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। এই কয়েকটা ইনফরমেশন ভালো করে মনে রেখে দাও, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। মৈত্রকের পর আমরা নেক্সট যে ডাইনাস্টিরা যাব, গুপ্তদের পরবর্তী সময় বা গুপ্ত সাম্রাজ্যের পতনের পর যে আঞ্চলিক ডাইনাস্টিটা গড়ে ওঠে, তার নাম হচ্ছে মৌখরী ডাইনাস্টি। এবার আমরা মৌখরী ডাইনাস্টি বা মৌখরী বংশকে নিয়ে আলোচনা করব। দেখো, মৌখরী ডাইনাস্টি নিয়ে কথা বলি, তাহলে বেসিক্যালি তোমাদেরকে প্রথমত বলে রাখি, তোমরা বলতে পারো স্যার মৌখরীরা কোথায় রাজত্ব করতো? এই 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 ছোটো ছোটো আঞ্চলিক যে ডাইনাস্টিগুলো রয়েছে না, এই ছোটো ছোটো আঞ্চলিক ডাইনাস্টিগুলো পড়ার ক্ষেত্রে না সবসময় মনে রাখবে যে এরা বেসিক্যালি কোথায় রাজত্ব করতো এবং এদের রাজধানী কোথায় কোথায় ছিল। এইগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। দেখো, মৈত্রক ডাইনাস্টি, মৌখরী ডাইনাস্টি, এরা কিন্তু এদের রাজত্ব করতো যে অঞ্চলটাই, সেটা হচ্ছে কনৌজ। হ্যাঁ, এরা কিন্তু কনৌজ অঞ্চলে রাজত্ব করতো। কনৌজ, কি বললাম বুঝতে পেরেছো তো? কনৌজে রাজত্ব করতো। তার মানে হর্ষবর্ধন পরবর্তী সময়ে এই মৌখরীদের কিন্তু আবির্ভাব ঘটে এবং এরা কনৌজ অঞ্চলে কিন্তু রাজত্ব করত। মৌখরী ডাইনাস্টির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌখরী ডাইনাস্টির প্রকৃত প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন ঈশান বর্মন। খেয়াল থাকবে, এই নামটা প্রত্যেকে মনে রাখবে, ঈশান বর্মন। এই ঈশান বর্মন, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দি মৌখরী ডাইনাস্টি। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ঈশান বর্মন তিনি হচ্ছেন মৌখরী ডাইনাস্টির কিন্তু প্রতিষ্ঠাতা। ঠিক, মৌখরীদের বলতে পারো বেসিক্যালি কনৌজ, যে মৌখরী রাজার আমলে, কনৌজ যে মৌখরী রাজার আমলে মৌখরী বংশের রাজধানীতে পরিণত হয়েছিল, সেই মৌখরী রাজার নাম হচ্ছে অবন্তী বর্মন। কাইন্ডলি খাতায় প্রত্যেকে লিখে রাখবে, যে মৌখরী রাজার আমলে কনৌজ মৌখরী বংশের রাজধানীতে পরিণত হয় সেটার নাম ছিল কিন্তু সেই রাজার নাম ছিল অবন্তী বর্মন। ঠিক, এই মৌখরী বংশের রাজার নাম গ্রহবর্মন। আজকের ক্লাসেই তোমাদের সঙ্গে আলোচনা করিয়েছি গ্রহবর্মনের নাম। যে গ্রহবর্মনের সঙ্গে কার বিয়ে হয়েছিল? হর্ষবর্ধনের বোনের, তাই না? যে গ্রহবর্মনের সঙ্গে হর্ষবর্ধনের বোনের বিয়ে হয়েছিল রাজ্যশ্রীর, সেই গ্রহবর্মন কোন বংশের রাজা ছিলেন? কনৌজের রাজা ছিলেন। কনৌজের কোন ডাইনাস্টি থেকে বিলং করতেন? মাই ডিয়ার স্টুডেন্টস, মৌখরী ডাইনাস্টি। ক্লিয়ার? মাথায় রাখবে, প্রত্যেকে মনে রাখবে ইনফোগুলো। এই হচ্ছে মোটামুটি আমাদের কনৌজের মৌখরী ডাইনাস্টি সংক্রান্ত কথা। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এই গ্রহবর্মন কিন্তু ওই মালবের রাজা দেবগুপ্ত, যিনি শশাঙ্কের সঙ্গে হাতে হাত মিলিয়ে কনৌজ রাজ্য আক্রমণ করেছেন, তার হাতে কিন্তু নিহত হন। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মৌখরী ডাইনাস্টি গল্প।
তাহলে এখনো পর্যন্ত আমরা তিনটে পোস্টগুপ্তা ডাইনাস্টি নিয়ে আলোচনা করেছি। প্রথম করেছি আমরা কোনটা? প্রথম করেছি আমরা হচ্ছে তোমার হর্ষবর্ধনের থানেশ্বরের পুষ্যভূতি বংশ, সেকেন্ড করলাম হচ্ছে গুজরাটের মৈত্রক, আর থার্ডে করেছি কনৌজ, উত্তরপ্রদেশের কনৌজের মৌখরী বংশ। 4 নাম্বার ডাইনাস্টি আমরা আলোচনা করব। 4 নাম্বার ডাইনাস্টি কি রয়েছে? গুর্জরা প্রতিহারা ডাইনাস্টি। ভেরি ইম্পর্টেন্ট, গুর্জরা প্রতিহার ডাইনাস্টি। মাই ডিয়ার স্টুডেন্টস, পোস্ট গুপ্তা পরবর্তীকালে বা পোস্ট গুপ্তা পিরিয়ডে, গুপ্ত পরবর্তী ভারতবর্ষে সেই সময় আরও একটা আঞ্চলিক শক্তি ছিল যেটার নাম ছিল প্রতিহার ডাইনাস্টি। দেখো, প্রতিহার ডাইনাস্টি যদি বলো, বেসিক্যালি প্রতিহার ডাইনাস্টিদের, এই গুর্জর প্রতিহার ডাইনাস্টিদের আজকের দিনে সবচেয়ে রেলিভেন্ট আর্কিটেকচারটা কোথায় আছে জানো মাই ডিয়ার স্টুডেন্টস? যদি বলো স্যার কোথায় আছে, দ্য আনসার ইজ, সেটা হচ্ছে খাজুরাহোতে। তোমরা জানো খাজুরাহোর নাম শুনেছো। এই খাজুরাহোতে কিন্তু প্রতিহার ডাইনাস্টির তোমার হচ্ছে ওই ভাস্কর্যটা কিন্তু রয়েছে, খাজুরাহো ভাস্কর্য যেটাকে বলা হয়। এবং এই প্রতিহার ডাইনাস্টির বেসিক্যালি উত্থানটা ঘটেছিল রাজস্থান থেকে। কি বললাম? প্রতিহার ডাইনাস্টির উত্থানটা ঘটেছিল মাই ডিয়ার স্টুডেন্টস কোত্থেকে না, রাজস্থান থেকে। মনে রাখবে, রাজস্থান থেকে। এবং এই প্রতিহার ডাইনাস্টির সবচেয়ে, আচ্ছা তার আগে বলে রাখি, প্রতিহার ডাইনাস্টির ফাউন্ডারের নাম কি? যদি বলে প্রতিহার ডাইনাস্টির ফাউন্ডার কে ছিলেন, মাই ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে প্রতিহার ডাইনাস্টির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে হরিচন্দ্র। কি বললাম? হরিচন্দ্র। এই হরিচন্দ্র, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দি প্রতিহারা ডাইনাস্টি। কি বললাম? হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য প্রতিহারা ডাইনাস্টি। তাহলে প্রতিহার ডাইনাস্টির প্রতিষ্ঠাতার নাম কি ছিল? হরিচন্দ্র। মনে থাকবে তো? ভেরি গুড। প্রতিহার ডাইনাস্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসকের নাম কি? সবচেয়ে ইম্পর্টেন্ট রুলার নাগভট্ট। আর পিপিটিতে দেওয়া আছে, আরেকবার তোমাদেরকে বলে দিলাম, প্রতিহার ডাইনাস্টির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রুলার, মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিহার ডাইনাস্টির মোস্ট ইম্পর্টেন্ট রুলারের নাম কি ছিল না, প্রতিহারদের মোস্ট ইম্পর্টেন্ট রুলারের নাম ছিল কিন্তু কি বললাম, নাগভট্ট। মনে থাকবে, নাগভট্ট, হি ওয়াজ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড প্রমিনেন্ট প্রতিহারা রুলার, এটা মনে রাখবে। এরপর নাগভট্টের পর প্রতিহার রাজ্যের আরও একজন রাজার নাম হচ্ছে বৎস রাজা। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে প্রতিহার বংশের সবচেয়ে জনপ্রিয়তম শাসকের নাম কি, তাহলে ডেফিনেটলি তোমরা প্রত্যেকে আনসার করতে পারবে দ্য মোস্ট ফেমাস রুলার অফ দি প্রতিহারা ডাইনাস্টি ওয়াজ নাগভট্ট, রাইট? আর যদি প্রশ্ন দেয় মাই ডিয়ার স্টুডেন্টস যে প্রতিহার বংশের তোমার হচ্ছে যে রাজা, প্রতিহার বংশের যে রাজা ত্রিশক্তিদ্বন্দ্ব, কি বললাম আমি বাংলা তো এটা লিখছি এখানে, ত্রিশক্তিদ্বন্দ্ব। যদি বলে যে প্রতিহার বংশের কোন রাজা এই ত্রিশক্তিদ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন, তাহলে চোখ বন্ধ করে অপশনটাকে দেখবে যে বৎস রাজা আছে কিনা। বৎস রাজা থাকলে বৎস রাজা দাগ দিয়ে দেবে। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, বৎস রাজা হচ্ছেন সেই প্রতিহার রাজা যিনি ট্রাইপার্টাইট স্ট্রাগল যেটাকে বলি আমরা, অর্থাৎ ত্রিশক্তিদ্বন্দ্ব, সেই ত্রিশক্তিদ্বন্দ্বে যিনি কিন্তু জড়িয়ে পড়েছিলেন। মনে থাকবে তো? তাহলে ত্রিশক্তিদ্বন্দ্বে যে প্রতিহার রাজা জড়িয়ে পড়েছিলেন মাই ডিয়ার স্টুডেন্টস, ত্রিশক্তিদ্বন্দ্বে যে প্রতিহার রাজা জড়িয়ে পড়েছিলেন তার নাম কি? মনে রাখবে, যে প্রতিহার রাজা ত্রিশক্তিদ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে কিন্তু তার নাম হচ্ছে বৎস রাজা। তাহলে যে প্রতিহার রাজা ত্রিশক্তিদ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন তার নাম বৎস রাজা। এবার তোমরা বলতে স্যার ত্রিশক্তিদ্বন্দ্বটা কি? বলে দিচ্ছি, একবার বলবো এখানে, আবার যখন পাল সাম্রাজ্য পড়াবো তোমাদের আজকে সেখানে কিন্তু আরেকবার বলবো, তবে এখানেও বলছি পাল সাম্রাজ্য বলবো, দুবার বলবো, মন দিয়ে শুনে নেবে। দেখো, তোমরা জানো যে আমাদের উত্তর ভারতে বা মধ্য ভারতে বলতে পারো, ভারতবর্ষের মধ্যিখানে যে জায়গাটা গঙ্গা যমুনা বিধৌত অঞ্চল, যেখানে আজকে আমাদের কুম্ভ মেলা হচ্ছে, বেসিক্যালি ওই অঞ্চলটাকে কি বলা হয় জানো তো? প্রাচীনকালে ওই অঞ্চলটাকে বলতো দোয়াব এরিয়া। কি এরিয়া বলা হতো? দোয়াব এরিয়া। তো ওই যে গঙ্গা যমুনার মধ্যবর্তী যে দোয়াব অঞ্চল যেটা রয়েছে, গঙ্গা যমুনার মধ্যবর্তী যে দোয়াব অঞ্চল, এই দোয়াব অঞ্চলটা ছিল খুব শস্য সমৃদ্ধ অঞ্চল। কি বললাম? এই অঞ্চলটা ছিল কিন্তু খুব শস্য সমৃদ্ধ অঞ্চল। কি বললাম বুঝতে পেরেছো তো? খুব শস্য সমৃদ্ধ অঞ্চল, এখানে কৃষিকাজ ভালো হতো, ফসলের ফলন খুব ভালো হতো, এই ব্যাপার। স্বাভাবিকভাবেই যে অঞ্চলটা শস্য সমৃদ্ধ সেখান থেকে রাজস্ব বেশি আসবে, মানে টাকা রেভিনিউ বেশি আসবে। অতএব ওই অঞ্চলটার উপর
সেই সময়কার ভারতবর্ষের প্রধান তিনটে রাজনৈতিক শক্তি, তার মধ্যে একটা শক্তির নাম ছিল এই পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার। তার মধ্যে একটা ছিল গুর্জর প্রতিহার বা প্রতিহার বংশ। তারা চেয়েছিল ওই দোয়াব অঞ্চলের উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে। কি বললাম বুঝতে পেরেছো তো? প্রতিহার রাজ্যের যে রাজা প্রথম এই দোয়াব অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইতে অংশ নিয়েছিলেন সেই রাজার নাম হচ্ছে বৎস রাজা। খাতায় কাইন্ডলি প্রত্যেকে লিখে রাখবে যে বৎস রাজা ওয়াজ দ্য ফার্স্ট রুলার হু পার্টিসিপেটেড ইন দ্য ট্রাইপার্টাইট স্ট্রাগল অন বিহাফ অফ দি প্রতিহারা কিংডম। খেয়াল থাকবে। তখন বলতো স্যার ত্রিশক্তি দ্বন্দ্ব, তিনটে শক্তি, বাকি দুটো শক্তি একটা হচ্ছে পাল রাজা ধর্মপাল, তিনি এখানে অংশ নিয়েছিলেন। এবং আরেকজন রাজা যদি বলো তিনি হচ্ছেন আমাদের ভদ্রলোকের নাম হচ্ছে আমাদের রাষ্ট্রকূট রাজা ধ্রুব। তার মানে রাষ্ট্রকূট দক্ষিণ ভারতের, উত্তর ভারতের হচ্ছে পাল, আর পশ্চিম ভারতের হচ্ছে প্রতিহার। এই তিনটে রাজবংশ, তিনটে রাজনৈতিক শক্তি ওই দোয়াব অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠার যে লড়াইতে অংশ নিয়েছেন সেই লড়াইটার নামটাই হচ্ছে কিন্তু ত্রিশক্তিদ্বন্দ্ব। আমি আশা করি বোঝাতে পেরেছি ত্রিশক্তিদ্বন্দ্ব ব্যাপারটা কি, কোথায় হয়েছিল ত্রিশক্তিদ্বন্দ্বটা। ক্লিয়ার? চলো চলে যাবো এবার প্রতিহারদের পর। প্রতিহারদের অনেক রাজার নাম বলা আছে, দরকার নেই, যেটুকু বললাম এটুকু তোমরা মনে রাখবে। প্রতিহারদের পর এবার চলে যাবো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আরেকটা গুপ্ত পরবর্তী রাজবংশে, যেটার নাম হলো রাষ্ট্রকূট ডাইনাস্টি। যে রাজবংশের নাম হচ্ছে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস কি না রাষ্ট্রকূট ডাইনাস্টি। তো চলো রাষ্ট্রকূট ডাইনাস্টি নিয়ে আজকে সেশনটা আমরা কিন্তু করব। দেখো বেসিক্যালি যদি রাষ্ট্রকূট ডাইনাস্টি নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে, যদি বেসিক্যালি আমরা রাষ্ট্রকূট ডাইনাস্টি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রাষ্ট্রকূট ডাইনাস্টি, এটা হচ্ছে মূলত ভারতবর্ষের দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়ান যে পার্টটা, সেখানে কিন্তু রাষ্ট্রকূটটা রাজত্ব করত। এবং আমার এই যে ভারতের মানচিত্র তোমাদের কাছে রেখেছি, যে গোলাপি অংশ যেটা রয়েছে গোলাপি রঙের, এই অংশটাই কিন্তু বেসিক্যালি মাই ডিয়ার স্টুডেন্টস রাষ্ট্রকূটরা রাজত্ব করত। স্যার পরীক্ষায় রাষ্ট্রকূট থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের মনে রাখবে, আমরা সেই পরীক্ষার রেসপেক্টে পড়ব। দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, এই নামটা খুব ইম্পর্টেন্ট, বহুবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে ঘুরে ফিরে প্রশ্নটা এসেছে যে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দি রাষ্ট্রকূটা ডাইনাস্টি। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। মনে রাখবে, প্রত্যেকে মনে রাখবে, এই দন্তি দুর্গ নামটা খুব ইম্পর্টেন্ট। দন্তি দুর্গ, হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দি রাষ্ট্রকূটা ডাইনাস্টি। কি বললাম বুঝতে পেরেছ? আর যদি তোমাদেরকে বলে যে স্যার রাষ্ট্রকূট থেকে আরেকটা প্রশ্ন দেয়, সেই প্রশ্নটা কি জানো? সেটা হচ্ছে যে রাষ্ট্রকূট রাজা কৈলাসনাথের মন্দির, কি বললাম, যে রাষ্ট্রকূট রাজা ইলোরার কৈলাসনাথের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রকূট রাজার নাম কি? পরীক্ষায় প্রশ্নটা দেয়, আমি আবারও বলছি প্রশ্নটা, সেটা হচ্ছে যে রাষ্ট্রকূট রাজা ইলোরার বিখ্যাত কৈলাসনাথের মন্দির তৈরি করেছিলেন তার নাম কি? বারবার করে বলছি, খাতায় লিখে রেখে দাও, দ্য ইলোরার কৈলাসনাথ টেম্পল অ্যাট ইলোরা। The Kailasnath temple at Ellora, it was constructed by প্রথম কৃষ্ণ, রাষ্ট্রকূট রুলার প্রথম কৃষ্ণ, তিনি কিন্তু ইলোরার কৈলাসনাথের মন্দিরটা কি করেছিলেন মাই ডিয়ার স্টুডেন্টস? তৈরি করেছিলেন। মনে থাকবে তো? এটা মনে রাখবে, ইলোরার কৈলাসনাথের মন্দির। এবং এই ইলোরার কৈলাসনাথের মন্দির যার উদ্দেশ্যে, যে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে তিনি হচ্ছেন শিবা। রাষ্ট্রকূট ডাইনাস্টির আর একজন রাজা ধ্রুব। এই ধ্রুবর নাম তোমাদের আমি বলে দিই, ধ্রুব কেন বিখ্যাত। ধ্রুবর নামটা মনে রাখবে এই কারণে, কারণ ধ্রুবর আমলেই এই রাষ্ট্রকূটরা বলতে পারো ট্রাইপার্টাইট স্ট্রাগল, মানে আমরা যেটাকে বলতে পারি ত্রিশক্তি দ্বন্দ্ব, এই ত্রিশক্তি দ্বন্দ্বে তারা কিন্তু জড়িয়ে পড়েছিল। কি বললাম বুঝতে পেরেছো তো? ধ্রুবর আমলেই এই রাষ্ট্রকূটরা কিন্তু ত্রিশক্তি দ্বন্দ্ব বা আমরা যেটাকে বলে থাকি ট্রাইপার্টাইট স্ট্রাগল, সেই ট্রাইপার্টাইট স্ট্রাগলে কিন্তু জড়িয়ে পড়েছিল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো এরপর আমরা চলে যাব রাষ্ট্রকূটদের আরেকজন রাজার কথা। দেখো রাষ্ট্রকূটদের মোটামুটি যে সমস্ত রাজাগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমি সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। এখানে আরও একজন রাজার নাম আছে অমোঘবর্ষ, এনার নামটা তোমাদের মনে রাখবে। রাষ্ট্রকূট বংশের যদি জনপ্রিয় রাজাদের তালিকা করা হয়, আবারও বলছি, রাষ্ট্রকূট বংশের যদি জনপ্রিয় রাজাদের তালিকা করা হয় মাই ডিয়ার স্টুডেন্টস, সেই জনপ্রিয় রাজাদের ভেতর অন্যতম হচ্ছেন এই অমোঘবর্ষ।
মনে রাখবে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রুলার অফ দি রাষ্ট্রকূট ডাইনেস্টি ওয়াজ অমোঘবর্ষ। অমোঘবর্ষের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে এটাই যে তিনি রাষ্ট্রকূটদের একটা নতুন রাজধানী তৈরি করেছিলেন এবং সেই রাজধানীটা ছিল কোথায়? মান্যক্ষেত। মনে থাকবে তো? সো মান্যক্ষেতে রাষ্ট্রকূটদের যিনি ক্যাপিটাল ফিক্স করেছিলেন তার নাম কি? না, মান্যক্ষেতে যিনি রাষ্ট্রকূটদের ক্যাপিটাল ফিক্স করেছিলেন তার নাম হচ্ছে রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষ। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? এবং এই রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষ তিনি কিন্তু বলতে পারো একখানা বিখ্যাত বই রচনা করেছিলেন। সেই বইটার নাম হচ্ছে কবিরাজ মার্গ। মনে রাখবে প্রত্যেকে, কবিরাজ মার্গ। এই কবিরাজ মার্গ নামক বইটা রচনা করেছেন রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষ। প্রত্যেকে খাতায় লিখে রাখবে। যদি বলো স্যার এই কবিরাজ মার্গ বইটা কোন ভাষায় লেখা, উত্তর হচ্ছে কন্নড় ভাষায়। কি বললাম? এটা কোন ভাষায় লেখা? কবিরাজ মার্গ বলে বইটা রয়েছে, এটা কিন্তু কন্নড় ভাষায় লিখেছিলেন অমোঘবর্ষ। মনে থাকবে তো? এটা মনে রাখবে। আচ্ছা, একই সঙ্গে বলা যায় অমোঘবর্ষকে বলা হয় কি? অমোঘবর্ষকে বলা হয় অশোক অফ দ্য সাউথ। আমার পিপিটিতে দেওয়া আছে তাই আমি লিখলাম না, কাইন্ডলি খাতায় প্রত্যেকে লিখে রাখবে। অমোঘবর্ষকে বলা হয় কি বললাম? বলা হয় অশোক অফ দ্য সাউথ, দক্ষিণের অশোক। ক্লিয়ার? এর পাশাপাশি বাকি রাষ্ট্রকূট রাজাদের নাম রয়েছে, তবে লাস্ট গ্রেট রাষ্ট্রকূট আর রুলার যদি বলে তার নাম তৃতীয় কৃষ্ণ। এই নামটুকু মনে রাখবে। তৃতীয় কৃষ্ণ হি ওয়াজ দ্য লাস্ট, তৃতীয় কৃষ্ণ হি ওয়াজ দ্য লাস্ট গ্রেট রাষ্ট্রকূট রুলার। কি বললাম? তৃতীয় কৃষ্ণ তিনি হচ্ছেন শেষ বিখ্যাত রাষ্ট্রকূটা রুলার। মনে থাকবে তো? তো লাস্ট গ্রেট রাষ্ট্রকূটা রুলার নেম ওয়াজ তৃতীয় কৃষ্ণ। কাইন্ডলি এটা প্রত্যেকে তোমরা মনে রেখো। এই হচ্ছে রাষ্ট্রকূট ডাইনাস্টি সংক্রান্ত আলোচনা। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো এবার চলে যাবো আমরা রাষ্ট্রকূটদের পর নেক্সট আরও একটা ডাইনাস্টি, যেটার নাম হচ্ছে বাকাটক ডাইনাস্টি। পোস্ট গুপ্তা পিরিয়ডে আরও একটা গুরুত্বপূর্ণ ডাইনাস্টি বাকাটক ডাইনাস্টি। দেখো বাকাটক ডাইনাস্টি নিয়ে আমি কথা বলি তোমাদের সঙ্গে, তাহলে প্রথমত বলা যায় যে বাকাটক ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাই ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে বাকাটক ডাইনাস্টি যিনি ফাউন্ডার ছিলেন তার নাম ছিল বিন্ধ্য শক্তি। আমি আবার বলছি বাকাটক ডাইনাস্টির যিনি ফাউন্ডার ছিলেন তার নাম ছিল কি? না, তার নাম ছিল কিন্তু বিন্ধ্য শক্তি। রাইট? আবারও বলছি বিন্ধ্য শক্তি, তিনি কিন্তু বাকাটক রাজ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা ছিলেন। বাকাটক ডাইনাস্টির ফাউন্ডারের নামটা মনে রাখবে, তার সঙ্গে মনে রাখবে বাকাটকদের বলতে পারো রিয়েল ফাউন্ডার, মানে বিন্ধ্য শক্তি তিনি প্রতিষ্ঠা করছেন, বাট বাকাটক শক্তির প্রকৃত রাজনৈতিক পথ চলা শুরু হচ্ছে অ্যাজ এ পলিটিক্যাল পাওয়ার হিসেবে, তাদের এক্সটেনশনটা শুরু হচ্ছে যার আমল থেকে, তার নাম হচ্ছে প্রবর সেনা। তাই প্রথম প্রবর সেনা যে নামটা রয়েছে এনাকে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ দি বাকাটক ডাইনাস্টি, অর্থাৎ বাকাটক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু প্রথম প্রবর সেনা। এবং বলতে পারো যে এই প্রথম প্রবর সেনার আমলেই বাকাটকদের রাজধানী হয়েছিল কোথায় জানো? সেটা হচ্ছে কাচানাকা। মনে রাখবে, কোথায় বললাম মাই ডিয়ার স্টুডেন্টস? কাচানকা, KCHANK। এই কাচানক, এই কাচানকা এটা হচ্ছে কিন্তু রাষ্ট্রকূটদের, সরি ভুল বললাম, বাকাটকদের কিন্তু ক্যাপিটাল। তাহলে বাকাটকদের ক্যাপিটাল কোনটা ছিল? না, বাকাটকদের ক্যাপিটাল ছিল কিন্তু কাচানক ডিউরিং দ্য টাইম অফ কিন্তু প্রথম প্রবর সেনা। এরপরের যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে প্রথম প্রবর সেন মারা যাওয়ার পর বাকাটকদের রাজা যিনি রাজধানী সিট করেছিলেন তিনি মারা যাওয়ার পর, প্রথম প্রবর সেনা মারা যাওয়ার পর বাকাটকরা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। দুটো শাখা তাদের ছিল, তার মধ্যে একটা শাখার নাম ছিল নন্দী বর্ধন শাখা, আরেকটা শাখার নাম ছিল বৎসগুল্ম শাখা। মনে থাকবে তো? কি বললাম? দুটো শাখা ছিল, একটা হচ্ছে নন্দীবর্ধন এবং আরেকটা হচ্ছে কিন্তু বৎসগুল্ম শাখা। দেখো নন্দীবর্ধন শাখা যেটা ছিল, সে নন্দীবর্ধন শাখার যিনি ফাউন্ডার ছিলেন তার নাম হচ্ছে প্রথম রুদ্রসেন। আমরা প্রত্যেকে মনে রাখবো প্রথম রুদ্রসেন তিনি হচ্ছেন বাকাটকদের নন্দীবর্ধন শাখার প্রতিষ্ঠাতা। মনে থাকবে তো? এটা যে ঘটনা। আর এখানে দেখো এই যে বাকাটকদের নন্দীবর্ধন শাখার একজন শাসকের নাম রয়েছে, যেখানে আমি মার্ক করেছি দ্বিতীয় প্রবর সেনা। দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে। এই দ্বিতীয় প্রবর সেনা সম্পর্কে তোমরা একটা ইনফরমেশন মাই ডিয়ার স্টুডেন্টস প্রত্যেকে মনে রাখবে, দ্বিতীয় প্রবর সেনা হচ্ছেন সেই বিখ্যাত বাকাটক শাসক, দ্বিতীয় প্রবর সেনা হচ্ছেন সেই বিখ্যাত বাকাটক শাসক যিনি তিনটে অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। এটা আমাদের পরীক্ষায় দেয়, এটা এইভাবে দেয়, প্রাচীন ভারতের হুইচ অফ দি ফলোইং এনশিয়েন্ট রুলার হ্যাজ পারফর্মড 3
অশ্বমেধা যজ্ঞা। কি বললাম? which of the following ancient ruler has performed 3 অশ্বমেধা যজ্ঞা? কোন প্রাচীন ভারতের কোন শাসক তিনটে অশ্বমেধের যজ্ঞ করেছিলেন? দ্য আনসার ইজ সেকেন্ড প্রবরসেনা। প্রত্যেকে মনে রাখবে, সেকেন্ড প্রবরসেনা ওয়াজ দ্য রুলার হু পারফর্মড 3 অশ্বমেধা যজ্ঞা কনজিকিউটিভলি বা রেসপেক্টিভলি। ক্লিয়ার? চলো এরপর আমরা চলে যাব বাকাটকদের আরেকটা শাখা, যে শাখাটার নাম হচ্ছে বৎসগুল্ম শাখা। মাই ডিয়ার স্টুডেন্টস, বৎসগুল্ম শাখার যদি শাসকদের নাম বলো তাহলে হরিসেনার নামটা মনে রাখবে, কারণ হরিসেনাকে বলা হয় তিনি হচ্ছেন এই বৎসগুল্ম শাখার লাস্ট নোন রুলার। কি বললাম? এই হরিসেনা হচ্ছেন বৎসগুল্ম শাখার শেষ পরিচিত শাসক। আবারও বলছি, লাস্ট গ্রেট রুলার যদি বলো, লাস্ট নোন রুলার যদি বলো বৎসগুল্ম শাখার, তাই তিনি হচ্ছেন কিন্তু হরিসেনা। ক্লিয়ার? ব্যাস এটুকুই মোটাল চলবে। তাহলে বাকাটকদের রাজ্যের প্রতিষ্ঠাতা, বাকাটকদের দুটো শাখা, বাকাটকদের দুটো শাখার ফাউন্ডার, গ্রেটেস্ট রুলারদের নাম আমি বলে দিয়েছি। ব্যাস আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, যা পড়াবো আমার পোর্শনের, যেটুকু পড়াবো এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে না, গ্যারান্টি দেওয়া থাকলো। ঠিক আছে? চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন্স। এই নেক্সট ডাইনাস্টি, এবার আমরা চলে আসছি পালা ডাইনাস্টি। মানচিত্রটা খুব ভালো করে দেখো, আশা করি বুঝতে পারছো। এই ছবিটা আজকের ভারতবর্ষের মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছবিটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। ইয়েস, যে নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত যুগে তৈরি হয়েছিল, হর্ষবর্ধন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা করেছিলেন পালদের আমলে, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে ফুল ফেপে উঠেছিল, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসাবশেষের ছবি এটা। পাল ডাইনাস্টি, বাংলায় গড়ে উঠেছিল পাল ডাইনাস্টি। আর এই পাল ডাইনাস্টি ফাউন্ডারের নাম কি? গোপাল। ফাউন্ডার অফ দি পালা ডাইনাস্টি মাই ডিয়ার স্টুডেন্টস, গোপালা। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার গোপাল কি করে পাল ডাইনাস্টি প্রতিষ্ঠা করলেন? আজকের ক্লাসেই আমি তোমাদের সঙ্গে শশাঙ্ক নিয়ে গল্প বলেছিলাম তো নাকি? বাংলার প্রথম স্বাধীন রাজা বলেছিলাম না, যার রাজধানী ছিল গৌড় বা কর্ণ সুবর্ণ, বলেছিলাম না মাই ডিয়ার স্টুডেন্টস? সেই শশাঙ্ক মারা যাবার পর বাংলা জুড়ে একটা চরম অরাজক পরিস্থিতি তৈরি হলো। চরম অরাজক পরিস্থিতি, একটা চরম অরাজক পরিস্থিতি গোটা বাংলা জুড়ে মাই ডিয়ার স্টুডেন্টস তৈরি হলো। কি অরাজক পরিস্থিতি? সে অরাজক পরিস্থিতিটাকে বলা হচ্ছে মাৎসর ন্যায়। কি বলা হচ্ছে? সেই অরাজক পরিস্থিতিটাকে বলা হচ্ছে মাৎসর ন্যায়। এই মাৎসর ন্যায় মানে কি জানো? মাৎসর ন্যায় মানে হচ্ছে যেখানে বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, যেখানে বড় মাছ কি করে? ছোট মাছকে গিলে ফেলে। যেখানে শক্তিশালী সে দুর্বলকে গিলে ফেলছে, সেটা হচ্ছে মাৎসর ন্যায়। এই অরাজক পরিস্থিতিটাকে ওভারকাম করবার জন্য মাই ডিয়ার স্টুডেন্টস, সেই সময় আমরা দেখতে পাচ্ছি বাংলার প্রকৃতিপুঞ্জ, বাংলার জনতা, তারা গোপালকে সিলেক্ট করলো। বললো, ভাই তুমি হচ্ছে সেই ব্যক্তি যে আমাদেরকে অরাজক পরিস্থিতি থেকে, মাৎসন্যায় থেকে বাঁচাতে পারে, আসো তুমি আমাদেরকে বাঁচাও। সো দিস ইজ ওয়াই, যদি তোমাদের পরীক্ষায় প্রশ্নটা দেয় মাই ডিয়ার স্টুডেন্টস, যদি পরীক্ষায় প্রশ্নটা দেয় যে বাংলার কোন রাজা, বাংলা না ভারতের প্রথম কোন রাজা তিনি ছিলেন নির্বাচিত শাসক, ডেফিনেটলি দ্য আনসার শুড বি গোপালা। কারণ গোপালা হচ্ছেন তিনি কিন্তু বাংলার জনগণের দ্বারা প্রথম সিলেক্টেড কিং, তাই তো? সিলেক্টেড রুলার, নির্বাচিত শাসক, তার নাম হচ্ছে গোপাল। মনে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস? আরে গোপালকে বাংলার জনগণ নির্বাচিত করেছিল কেন? টু গেট রিড অফ মাৎসন্যায়া, মাৎসন্যায়ের হাত থেকে বাঁচার জন্য। কি বললাম? টু গেট রিড অফ মাৎসন্যায় বা মাৎসন্যায়ের হাত থেকে বাঁচার জন্য কিন্তু বাংলার জনগণ গোপালকে তারা নির্বাচিত করেছিল, রাইট? আর এই গোপাল যে ডাইনাস্টি প্রতিষ্ঠা করলেন সেটা পাল ডাইনাস্টি। তাহলে মাৎসন্যায়, গোপাল, ফাউন্ডার অফ পাল ডাইনাস্টি, জায়গাগুলো আশা করি বুঝতে পেরেছো। বাংলার প্রথম তথা ভারতের প্রথম নির্বাচিত রাজা। গোপাল থেকে যে জায়গাটা তোমার মনে রাখবে, গোপাল থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে গোপাল তিনি একটা বৌদ্ধ বিহার তৈরি করেছিলেন, যে বৌদ্ধ বিহারটার নাম হচ্ছে অদন্তপুরী বৌদ্ধ বিহার। ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, অদন্তপুরী বৌদ্ধ বিহার প্রত্যেকে খাতায় লিখে রাখবে। অদন্তপুরী বৌদ্ধ বিহার, এই অদন্তপুরী বৌদ্ধ বিহার যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন আমাদের গোপাল। ঠিক আছে? এটা পরীক্ষায় আসে। তাই যদি বলে হু ফাউন্ডেড দ্য অদন্তপুরী বৌদ্ধ বিহার, তার নাম হচ্ছে কিন্তু গোপাল। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চন যেটা চলে যাব, সরি, গোপালের পর পাল সাম্রাজ্যের সিংহাসনে যিনি বসেন তার নাম ধর্মপাল।
ধর্মপাল হচ্ছেন গোপালের বলতে পারো সাকসেসর। ধর্মপালের থেকে যে বিষয়টা তোমরা মনে রাখবে, আমি তোমাদের সঙ্গে বলেছিলাম আজকের সেশনেই ত্রিশক্তি দ্বন্দ্ব নিয়ে কথা বলেছিলাম। ত্রিশক্তি দ্বন্দ্ব মানে যেটাকে বলা হয় ট্রাইপার্টাইট স্ট্রাগল। সেই ট্রাইপার্টাইট স্ট্রাগল বা ত্রিশক্তি দ্বন্দ্বে বলতে পারো যে পাল রাজা জড়িয়েছিলেন তার নাম হচ্ছে ধর্মপাল। তাহলে মনে রাখবে পালরাও কিন্তু এই ত্রিশক্তি দ্বন্দ্বে জড়িয়েছিলেন, যার আমলে তার নাম ধর্মপাল। ধর্মপাল তিনি একটা উপাধি গ্রহণ করেছিলেন, সেই উপাধিটার নাম প্রত্যেকে মনে রাখবে বিক্রমশীল দেব। কি উপাধি বললাম? বিক্রমশীল দেব। এই বিক্রমশীল দেব উপাধিটা ধর্মপাল কিন্তু গ্রহণ করেছিলেন। আর এই ধর্মপাল তিনি একটা নতুন বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই বৌদ্ধ বিহারটার নাম কি মাই ডিয়ার স্টুডেন্টস? সেই বৌদ্ধ বিহারটার নাম হচ্ছে বিক্রমশিলা বৌদ্ধ বিহার। মনে থাকবে তো? রাইট, এটা মনে রাখবে। আর তার ধর্মপাল তিনি বিক্রমশীল দেব উপাধি গ্রহণ করেছেন। ধর্মপাল তিনি কিন্তু বিক্রমশিলা বৌদ্ধ বিহার যেটা রয়েছে সেই বিক্রমশিলা বৌদ্ধ বিহার এটা তিনি কিন্তু তৈরি করেছিলেন। রাইট, এই দুটো ইনফরমেশন রিগার্ডিং ধর্মপাল থেকে কিন্তু মনে রাখবে। ধর্মপালের পর পাল বংশের সিংহাসনে যিনি বসছেন দেবপাল। দেবপালকে বলা হয় গ্রেটেস্ট রুলার অফ পালা ডাইনাস্টি। পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম কি ছিল না? পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম ছিল কিন্তু দেবপাল। রাইট, দেবপাল থেকে একটা প্রশ্ন তোমরা মনে রাখবে, দেবপালও একটা বৌদ্ধ বিহার তৈরি করেছিলেন। সেই বৌদ্ধ বিহারটার নাম ছিল কিন্তু সোমপুরী বৌদ্ধ বিহার। এটা আমাদের পরীক্ষায় আসে। তার মানে গোপাল প্রতিষ্ঠা করেছিলেন বললাম অদন্তপুরী বৌদ্ধ বিহার, ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন বললাম আমাদের বিক্রমশিলা মহাবিহার, আর দেবপাল প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সোমপুরী বৌদ্ধ বিহার। এটা মনে রাখবে। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস নারায়ণ পাল পরবর্তী পাল রাজাদের মধ্যে। তার মধ্যে এখানে মনে রাখতে হবে দ্বিতীয় পাল আমাদের হচ্ছে যে বলতে পারো যে পাল ডাইনাস্টির পরবর্তীকালে পাল ডাইনাস্টি যে সমস্ত শাসকরা এসেছিলেন তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন রামপাল। এই রামপালের ওপরেই কিন্তু একটা বই রচিত হয়েছিল, যে বইটার নাম হচ্ছে রামচরিত। মনে রাখবে রামচরিত। এই রামচরিত বলে বইটা যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন সন্ধ্যাকর নন্দী। মনে থাকবে তো? এই রামচরিত বলে বইটা যিনি রচনা করেছিলেন মাই ডিয়ার স্টুডেন্টস তার নাম হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দী তিনি পাল যুগের লোক এবং তিনি পাল রাজা রামপালের জীবনের উপর এই চরিত সাহিত্যটা রচনা করেছিলেন, যে চরিত সাহিত্যটার নাম ছিল কিন্তু রামচরিত। তাহলে রামচরিত গ্রন্থ রচনাকে সন্ধ্যাকর নন্দী। এই হচ্ছে মোটামুটি আমাদের পাল যুগের ইতিহাস মাই ডিয়ার স্টুডেন্টস। আর পালদের পর পোস্টগুপ্তা পিরিয়ডের লাস্ট যে ডাইনাস্টিটা নিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব সেই ডাইনাস্টির নাম হচ্ছে স্যার সেনা ডাইনাস্টি। ম্যাপ দেখো, সেনারা মানে সেন ডাইনাস্টি বেসিক্যালি কোন অঞ্চলে রাজত্ব করতো তার একদম স্পেসিফিক লোকেশনটা আমি আমার ম্যাপে মার্ক করে দিয়েছি। আর যখন সেন বংশ ভারতে রাজত্ব করছে সেই সময় ভারতে অলরেডি ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে সেই সময় তোমার মুসলিম আধিপত্যের সূচনা হয়ে গেছে। তবে এই যে সেন ডাইনাস্টি যারা শাসক মাই ডিয়ার স্টুডেন্টস, সেনরা এরা কিন্তু বাংলার ছিল না। তাহলে স্যার কোথাকার ছিল এরা? এরা ছিল কর্ণাটকের। মনে থাকবে তো? তা সেনরা বেসিক্যালি যে জায়গা থেকে বিলং করতো কর্ণাটক, এই জন্য সেনদেরকে বলা হয় কি জানো? কর্ণাট ক্ষত্রিয়। কি বলা হয়? বলা হয় কর্ণাট ক্ষত্রিয়। মনে থাকবে তো? তাহলে কর্ণাট ক্ষত্রিয় এটা ছিল কিন্তু সেনদেরকে বলা হয়। তাহলে যদি প্রশ্ন করে যে কর্ণাট ক্ষত্রিয় কাদেরকে বলা হয়, দ্য আনসার উইল বি সেনাসদের। সেনারা কোথাকার লোক ছিল? কর্ণাটকের লোক ছিল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো সেনদের সম্পর্কে যদি বলো তাহলে সেন ডাইনাস্টির যিনি ফাউন্ডার ছিলেন তার নাম হচ্ছে তোমার হেমন্ত সেন। আচ্ছা প্রথমত বলি সেন ডাইনাস্টির প্রথম আর্লিয়েস্ট রুলার যদি বলো তাহলে ডেফিনেটলি সেটা হবে সামন্ত সেন। সামন্ত সেন ওয়াজ দ্য আর্লিয়েস্ট রুলার অফ দি সেনা ডাইনাস্টি। সামন্ত সেনের পর যিনি আসলেন তিনি হচ্ছেন হেমন্ত সেন। হেমন্ত সেনের পর মাই ডিয়ার স্টুডেন্টস আসছেন বিজয় সেন। বিজয় সেন এনাদের থেকে খুব একটা কিছু দরকার নেই, আমি যেগুলো দরকার যেগুলো তোমাদের মনে রাখার দরকার আমি সেগুলো শুধুমাত্র বলবো। হেমন্ত সেনের বিজয় সেন। বিজয় সেনের পর আমরা বলবো মাই ডিয়ার স্টুডেন্টস যার নাম বল্লাল সেন। এই ভদ্রলোকের নামটা মনে রাখবে। বল্লাল সেনকে বলা হয় তিনি সেন ডাইনাস্টির গ্রেটেস্ট রুলার। তাহলে সেন ডাইনাস্টির সর্বশ্রেষ্ঠ শাসকের নাম কি না? সেন ডাইনাস্টির সর্বশ্রেষ্ঠ শাসকের নাম হচ্ছে কিন্তু আমাদের বল্লাল সেন। রাইট, বল্লাল সেনের আমলেই সেনদের রাজধানী ছিল তোমার কোথায়? নবদ্বীপ। মনে থাকবে তো?
তাহলে বল্লাল সেনের আমলে সেনদের রাজধানী বা ক্যাপিটাল ছিল কিন্তু নবদ্বীপ, এটা মনে রাখবে। বল্লাল সেন তিনি কিন্তু নতুন একটা প্রথা চালু করেছিলেন, যে প্রথাটার নাম ছিল কুলিনিজম। আমাদের হিন্দু ব্রাহ্মণ্য ধর্মে কুলীন প্রথার যিনি সূচনা করেছেন তিনি হচ্ছেন বল্লাল সেন, এটা মনে রাখবে। আর বল্লাল সেন একই সঙ্গে এইগুলো সবই কিন্তু পরীক্ষা আসে, যে নবদ্বীপ কার আমলে বাংলার রাজধানীতে হয়, বল্লাল সেনের আমলে, এটা মনে রাখবে। তিনি কুলীন প্রথার প্রবর্তন করেন এবং তার সঙ্গে এই বল্লাল সেন তিনি দুটো বই রচনা করেছিলেন। সেই বই দুটোর নাম হচ্ছে, একটা বইয়ের নাম হচ্ছে দান সাগর এবং আরেকটা বইয়ের নাম কি, আরেকটা বইয়ের নাম হচ্ছে অদ্ভুত সাগর। কি বললাম? একটা বইয়ের নাম হচ্ছে দান সাগর এবং আরেকটা বইয়ের নাম হচ্ছে কিন্তু অদ্ভুত সাগর। খেয়াল থাকবে তো? তাহলে বল্লাল সেন থেকে মনে রাখবে তিনি হচ্ছেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা, তার আমলে সেনদের রাজধানী নবদ্বীপ, তিনি কুলীন প্রথা প্রবর্তন করেন এবং ফাইনালি তিনি দুটো বই রচনা করেছেন, একটা ছিল দান সাগর, একটা অদ্ভুত সাগর। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো, আর সেন বংশের লাস্ট রুলার আমরা যাকে বলবো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে বল্লাল ঢিপি, যেটা আমাদের আজকে পাওয়া গেছে বল্লাল সেনের রাজপ্রাসাদ। আর সেন বংশের লাস্ট রুলার মাই ডিয়ার স্টুডেন্টস যিনি, তিনি হচ্ছেন লক্ষ্মণ সেন বা লক্ষণ সেন। দেখো লক্ষণ সেন নিয়ে কি বলবো, লক্ষণ সেন নিয়ে বলবো এটুকুই যে লক্ষণ সেন তিনি সেন বংশের সিংহাসনে বসলেন, তিনি উপাধি নিয়েছিলেন গৌড়েশ্বর। এই লক্ষণ সেন তিনি যে উপাধিটা নিয়েছিলেন সেটা ছিল গৌড়েশ্বর। এই গৌড়েশ্বর, দ্য টাইটেল গৌড়েশ্বর ওয়াজ টেকেন বাই লক্ষ্মণ সেনা। এবং বলতে পারো যে লক্ষণ সেন, বলতে পারো তার আমলেই বাংলা প্রথমবার বিদেশি আক্রমণের শিকার হয়। ইয়াস, তার আমলেই বাংলা কিন্তু প্রথমবার বিদেশি আক্রমণের শিকার হয়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, কুতুবুদ্দিন আইবকের যিনি কৃতদাস ছিলেন বা কমান্ডার ছিলেন, তিনি এই লক্ষণ সেন আমলে বাংলা আক্রমণ করেন। লক্ষণ সেন নবদ্বীপ রাজ্য আক্রমণ করেন। সেই আক্রমণ প্রতিহত না করতে পেরে লক্ষণ সেন শটান, নবদ্বীপ থেকে চলে যান কোথায়? ঢাকা। এবং এই লক্ষণ সেনের আমলেই বাংলাতে প্রথম কি হয়েছিল? বাংলাতে প্রথম টার্কিশ ডমিনেশন, প্রথম তুর্কি আধিপত্যের সূচনা হয়েছিল। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, লাস্ট ডাইনাস্টি, লাস্ট পোস্ট গুপ্তা ডাইনাস্টি দ্যাট উই হ্যাভ জাস্ট মেড আওয়ার ডিসকাশন। কি বললাম বুঝতে পেরেছো তো? তো আজকের আলোচনা এই পর্যন্ত। পোস্ট গুপ্তা পিরিয়ডে মাই ডিয়ার স্টুডেন্টস ঠিক যতগুলো ডাইনাস্টি ছিল সব কটা ডাইনাস্টিকে আমরা কিন্তু ইন ডিটেলসে আলোচনা করেছি। এবং আমি তোমাদের বলে রাখি, এই আমাদের যে আজকের আলোচনা মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের আলোচনা, এই আলোচনা এখানে কি সমাপ্ত। পোস্ট গুপ্তা পিরিয়ডের গুপ্ত পরবর্তী আমলে যতগুলো রাজবংশ ছিল প্রত্যেকটা রাজবংশকে নিয়ে আমি তোমাদের সঙ্গে ইন ডিটেলসে আলোচনা করেছি। সেটা পাল হতে পারে, সেটা সেন হতে পারে, গুর্জর প্রতিহার হতে পারে, বাকাটক হতে পারে, সেটা রাষ্ট্রকূট হতে পারে, সেটা মৈত্রক হতে পারে, হর্ষবর্ধনের বর্ধন ডাইনেস্টি হতে পারে। এবং সেগুলো আলোচনা করি পরীক্ষা কেন্দ্রিকভাবে, কীভাবে পরীক্ষায় ডাইনেস্টিতে প্রশ্ন আসতে পারে। তাই ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে জায়গাগুলো বলি সেগুলো প্রত্যেকটা খুব ভালো করে মনে রাখবে আর এইভাবে পড়াশোনা করবে। গ্যারান্টি দিলাম এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে না। ভালো থেকো সবাই, দেখা হবে তোমাদের সঙ্গে ভিএসসির এই প্ল্যাটফর্মে আবার নেক্সট একটা টপিক নিয়ে নেক্সট সেশনে। থ্যাংক ইউ এভরিওয়ান, ধন্যবাদ সবাইকে।